অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। অন্বেষায় আজকে থাকবে আকাশ দেখার শিবির নিয়ে একটি প্রতিবেদন। তবে সেই প্রতিবেদনে যাব পরে। আগে আমরা কথা বলবো চাঁদের কাছ থেকে ঘুরে আসা পৃথিবীর মহাকাশযান আর্টেমিস 2 নিয়ে। আর্টেমিস 2 আপনারা জানেন 1 এপ্রিল যাত্রা করে পৃথিবী থেকে। তারপরে চাঁদের পাশ থেকে উড়ে সেই যান আবার পৃথিবী অভিমুখে এখন আসছে। এ সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার ভূতপূর্ব জেনারেল ম্যানেজার ডক্টর দিব্যেন্দু দত্তের কাছে। শোনা যাক তিনি কি বললেন। আর্টেমিসের এই যে আমরা দেখলাম যে 1 এপ্রিল যেটা আর্টেমিস 2 গেল, যেটা প্রধান পার্থক্য, যেটা আগেও আমরা যদি দেখে থাকি যে যখন অ্যাপোলো মিশন গিয়েছিল 1969-72 মধ্যে, তারপরে কিন্তু একটা অনেক দীর্ঘদিন বাদে আমরা দেখলাম যে আর্টেমিসের এই যে প্রোগ্রাম, এই আর্টেমিস মানে কিন্তু একটা নয় প্রোগ্রাম, এর মধ্যে 4টে প্রোগ্রাম এখনই অলরেডি ইনক্লুডেড এবং আরো হয়তো কিছু পরে আসবে। আর্টেমিস 1 গেছে 2022-এ, আর্টেমিস 2 আমরা দেখলাম 1 এপ্রিল এই বছরই গেছে 2026-এ, এবং আগের দুটো স্লেটেড রয়েছে। এক্স্যাক্ট কবে লঞ্চিং হবে জানা নেই, তবে তাদের প্রত্যেকের কিন্তু উদ্দেশ্য হবে যে একটা আমরা যদি স্পেস স্টেশন বানাতে পারি, মানে এখন যে প্রধান পার্থক্য আগের এক্সপ্লোরেশনের সাথে এখন, যেটা এখন হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট, আগে ছিল এক্সপ্লোর করা এবং ফিরে আসা, কিন্তু এখন যেটা মেন পার্থক্য হচ্ছে যে আমরা সেখানে কিভাবে পার্মানেন্ট হ্যাবিটেট বসাতে পারি, পার্মানেন্টলি স্থায়ীভাবে বসবাস করতে পারি, সেইটা চলছে। প্রথম যেটা হবে যে চাঁদে পৌঁছানোর আগে একটা স্টেশন হবে, যেটা আমরাকে বলছি যে মুনের গেটওয়ে। তো সেই গেটওয়েটা বানানোর জন্য এটা স্থায়ী একটা এন্টিটি হবে, এবং যেখান থেকে আগে চাঁদে যাবে এবং বারবার আসা যাওয়া চলতে থাকবে। তার সাথে যদি আরো অনেক সুদূর যে সমস্ত গ্রহগুলো রয়েছে, অনেক দূরে যে সমস্ত গ্রহ, যেমন বৃহস্পতি রয়েছে, অন্য যে গ্রহগুলো রয়েছে, সেখানেও কিভাবে হিউম্যান ফ্লাইটকে পাঠাতে পারি, মানুষকে পাঠাতে পারি, সেই ধরনের সমস্ত এক্সপেরিমেন্ট হবে। তো সেই জন্য আর্টেমিস 2 তো গেল, আর্টেমিস 2 দিয়ে যেটা হচ্ছে যে নানান রকম হার্ডওয়্যার যেটা তার এক্সপেরিমেন্ট হবে, এবং সেখানে স্পেস স্টেশন হবে, গেটওয়ে হবে, তার ফিজিবিলিটি স্টাডি, এগুলো সব হবে, এবং আরো অনেক ধরনের লুনার ইকোনমি নিয়ে টেস্ট হবে। তারপরে সেমি পার্মানেন্ট লুনার বেস বানানো যায় কিনা সেটা নিয়ে চিন্তা করা হবে, ঠিক আছে, এবং নানান রকম কেমিক্যাল এক্সপেরিমেন্ট, স্পেশালি যেটা স্পেস বায়োলজি বলে, মানে খুব হাই যেটা রেডিয়েটিভ এনভায়রনমেন্ট, সেখানে মানুষের যে আচরণের বা বিহেভিয়ারের কি ধরনের পরিবর্তন হবে সেইগুলো নিয়ে। তো এগুলো সিরিজ অফ চলবে, এখন তাদের ডেট হয়তো ঠিক হয়নি। তবে দ্বিতীয়টা হয়ে গেছে, তৃতীয়টা আশা করা যাচ্ছে যে আমার মনে হয় 2027-এর সেকেন্ড হাফেই যাবে আর কি। স্যার, চাঁদে তো এবছর তো মানুষ নামছেন না, না, এই মিশনটা সম্পর্কে একটু বলুন। দেখুন, আমাদের প্রধান যদি অবজেক্টিভ বলি এই মিশনটার, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে প্রথমে চাঁদে মানুষের আসা এক্সপ্লোর করার জন্য নয়, আবার একই কথা বলি হ্যাঁ, যে পার্মানেন্ট সেটেলমেন্টের জন্য। সেটেলমেন্টের জন্য, রাইট। এইবার পার্মানেন্ট সেটেলমেন্ট ছাড়াও এখানে রয়েছে এটা একটা গেটওয়ে, মানে আমরা যখন আরো অনেক দূরবর্তী গ্রহেতে যেতে চাই, তখন এটা যেমন আমাদের রেলওয়ে স্টেশন হয় না কি, মাঝখানে একটা স্টেশন জাংশনে দাঁড়ালো, তার যে প্রয়োজনীয়তাগুলো সেগুলো পূরণ হলো, সে আবার আগে পাড়ি দিল, এটাও ঠিক আচ্ছা। চাই একটা গেটওয়ে, একটা ইন্টারমিডিয়েট স্টেশন হিসাবে মুনকে ইউজ করা হচ্ছে। আর্টেমিসের আরেকটা বড় দিক রয়েছে, যেখানে আপনি যদি দেখেন প্রায় 61টা দেশ কিন্তু এই সিগনেটারির মধ্যে রয়েছে, যার মধ্যে ভারতবর্ষও রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে যে পিসফুল, ওরা যেটা ওদের ভাষায় বলে যে পিসফুল, ট্রান্সপারেন্ট অ্যান্ড কোঅপারেটিভ স্পেস এক্সপ্লোরেশন, মানে সমস্ত দেশ একসাথে যৌথভাবে তাদের যে প্রযুক্তি সেগুলোকে কাজে লাগিয়ে আমরা যাতে এই আর্টেমিসের সবকটা প্রোগ্রামকে আমরা সাকসেসফুল করতে পারি, সেটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। আর যদি আপনি সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের কথা বলেন, এই মুহূর্তে যেটা আর্টেমিস 2 করবে, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যেটাকে বলি ওয়াটার আইস এক্সপ্লোরেশন। তার মানে দক্ষিণ যে মেরু চাঁদের, সেখানে তো একটা আমরা প্রমাণ পেয়েছি যে সেখানে আমাদের যেটা ওয়াটার আইস আছে, জল আছে সেখানে বরফ হিসাবে। এই ওয়াটার আইস এক্সপ্লোরেশন যেটা সাউথ পোলে, সেটা পূর্ণাঙ্গভাবে বিচার করা, কারণ সেটা আমাদের 3টে উদ্দেশ্য পূরণ করবে। একটা হচ্ছে ধরুন ড্রিঙ্কিং ওয়াটার, অক্সিজেন সাপ্লাই, এবং রকেটের ফুয়েল হিসেবেও কাজ করবে, জ্বালানি হিসাবে। তো এইটা একটা প্রধান এক্সপেরিমেন্ট হবে। দ্বিতীয়ত যেটা আমাদের হবে জিওলজিক্যাল রিসার্চ, যেটা জিওলজিক্যাল রিসার্চের মধ্যে চাঁদের কিভাবে ফরমেশন হয়েছে, সেটার সঙ্গে পৃথিবীর সত্যি কিরকম রিলেশনশিপ আছে, এইগুলো যে জিওলজিক্যাল অ্যাসপেক্ট হলো।
থার্ড যেটা আমি আগেও বলেছি আরেকবার বলবো, যে রেডিয়েশন স্পেস বায়োলজি রিলেটেড, যে হিউম্যান বায়োলজিতে রেডিয়েশন এফেক্ট কতটা পড়বে সেটা নিয়ে একটা বড় রকমের এক্সপেরিমেন্ট হতে চলেছে। আর থাকবে কিছু টেকনোলজি ডেমনস্ট্রেশন। যে কোনো স্পেস প্রোগ্রামে অনেক রকম টেকনোলজি ডেমনস্ট্রেশন থাকে, সেটা সারফেস হ্যাবিটেটের উপরে হতে পারে, পাওয়ার সিস্টেমের হতে পারে, অটোনোমাস সিস্টেমের উপরে হতে পারে। তো এই চারটে যেটা আমি বললাম সাইন্টিফিক এক্সপেরিমেন্ট, ওয়াটার রাইস এক্সপ্লোরেশন যদি বলি, জিওলজি এবং রিগোলজি স্টাডি একটা রয়েছে, রেডিয়েশন স্পেস বায়োলজি রয়েছে, আর টেকনোলজি ডেমনস্ট্রেশন। এই মুহূর্তে এই চারটে এক্সপেরিমেন্ট কিন্তু আর্টেমিস 2 করবে। মানে এখন তো আর মানুষ শুধু পৃথিবীর মধ্যে সীমিত নাই, এখন মানুষ যেটা বলছে যে ইন্টারকন্টিনেন্টাল আমাদের কলোনি বানাতে হবে। তো সেই এক্সপ্লোরেশনটা তো আমাদের পুরো এখনো হয়নি। সেই জন্য আর্টেমিসের যারা প্রধান যারা উদ্যোক্তা বলবো, যেমন নাসা তো লিড করছে জানেনই, ইউএসএ রয়েছে, ইউরোপিয়ান স্পেস এজেন্সি রয়েছে, জাক্সা রয়েছে জাপানের স্পেস এজেন্সি, আর কানাডিয়ান স্পেস এজেন্সি। এরা চারজন হচ্ছে প্রধান উদ্যোক্তা, যারা মানে টেকনোলজি সাপোর্ট দিচ্ছে, হার্ডওয়্যার ডেভেলপ করছে, এবং করার পরে তারা এই আর্টেমিস 2 কে পাঠালো, এবং 3-4-এও তারা সবসময়তেই থাকবে। তো এটার যেটা গুরুত্ব হবে, যেটা যেটা আমরা অনেক রকম টেকনোলজি ডিপ স্পেসে বুঝতে পারবো, তারপরে নতুন গ্রহে কোনো রকম এক্সপ্লোরেশন করা যায় কিনা আমরা সেটাও ভাববো, যে আগে করা যায় কিনা, এবং সেখানে ধরুন প্রাণের সন্ধান আছে কি না সেটা আরো সঠিকভাবে আমরা বলতে পারবো যখন সেখানে আমরা নেবে আরো এক্সপেরিমেন্ট করব। তো এইগুলোই আগে ফিউচারে হবে আমার যা ধারণা। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের ভূতপূর্ব জেনারেল ম্যানেজার ডক্টর দিব্যেন্দু দত্ত জানালেন আর্টেমিস 2 সম্পর্কে। তার এই বক্তব্য রেকর্ড করেছেন প্রদীপ্তা কুণ্ডু। তবে আর্টেমিস 2 সম্পর্কে আরও কিছু সংযোজন বোধহয় করা যেতে পারে। ইতিমধ্যেই আমরা শুনলাম যে অ্যাপোলোর পরে এটাই প্রথম এমন অভিযান, কিন্তু আর্টেমিস আসলে এমন একটা মিশন যার অনেকগুলো ভাগ আছে। আর্টেমিস 1 যাত্রা করেছিল 2022 সালে, সেটা আমরা জেনে নিয়েছি। আর্টেমিস 2 এই বছর যাত্রা করল, এবং এই 10 দিনের মিশনে চাঁদকে ঘিরে পাক খাওয়া নয়, কিন্তু চাঁদের পাশ থেকে ঘুরে আসার কাজটা হয়েছে। এ ব্যাপারে যদি তুলনা করতে হয় তবে বোধহয় তুলনা করা যায় অ্যাপোলো শৃঙ্খলার বা অ্যাপোলো মিশনের একটি মহাকাশযানের সঙ্গে, যার নাম ছিল অ্যাপোলো 8। এই যে অ্যাপোলো 8, এটাই ছিল প্রথম যান যেটা মানুষকে নিয়ে গিয়েছিল চাঁদের কাছাকাছি। তবে অ্যাপোলো 8-এর সঙ্গে আর্টেমিস 2-র পার্থক্য যেটা, সেটা হলো অ্যাপোলো 8 চাঁদকে ঘিরে পাক খেয়েছিল, আর্টেমিস 2 তার চারদিকে ঘুরে চলে এসেছে। পাক খাওয়ার কাজটা বা তার কক্ষপথে প্রবেশ করার কাজটা আর্টেমিস 2 করেনি। আরেকটা রেকর্ড স্থাপন করেছে আর্টেমিস 2, ইতিমধ্যে আমরা সবাই জানি সেটা, আর সেটা হলো অ্যাপোলো 13, সেটার একটা দূরত্বে যাওয়ার রেকর্ড ছিল। 2,48,655 মাইল অবধি গিয়েছিল সেটা। মানুষকে নিয়ে এত দূরে যাওয়ার আর কোনো দৃষ্টান্ত ছিল না এর আগে। কিন্তু এবার কি হলো? এবারে 6ই এপ্রিল আর্টেমিস 2 যেটা করলো সেটা হচ্ছে এই দূরত্বকেও ছাপিয়ে গেল। সেটা চলে গেল 2,52,756 মাইল বা 4,06,771 কিলোমিটার। এই যে যান, এই যানটাকে মহাকাশে নিয়ে গেল কে? একটা রকেট লাগে, আমরা সবাই জানি। রকেটটার নাম ছোট করে হচ্ছে SLS, পুরো নাম হচ্ছে স্পেস লঞ্চ সিস্টেম। স্পেস লঞ্চ সিস্টেমের কাজটা চলছিল বেশ কিছুদিন আগে থেকেই, এবং যেটা ইতিমধ্যে আলোচিত হয়েছে যে নভেম্বর 2022 তার প্রথম উৎক্ষেপণ হয়, এবং বেশ ভারী জিনিস বয়ে নিয়ে যেতে পারে মহাকাশে এই লঞ্চ ভেহিকেলটা বা এই রকেটটা। নতুন প্রযুক্তি এসেছে এটাকে বানাতে, আর যেটা আমাদের জানা সেটা হচ্ছে কারা কারা এটাতে করে গেলেন। তাদের নাম হচ্ছে রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কক। এরা তিনজনই হচ্ছে নাসার পক্ষ থেকে গিয়েছিলেন। কানাডিয়ান স্পেস এজেন্সির পক্ষ থেকে গিয়েছিলেন জেরেমি হ্যানসেন। এই চারজনে মিলে 10 দিনের অভিযানটা সম্পন্ন করছেন। এখন আমাদের যাদের ইচ্ছে হয়েছে কিভাবে আর্টেমিস 2 যাত্রা করছে সেটা জানার, বা তার যদি গতিপথটাও বোঝা যায়, দেখা যায়, সেটা দেখার, তারা কি জানতে পেরেছে সেভাবে? টেলিভিশনে কখনো দেখানো হলে সেটা তো একরকম আছেই, আমাদের মোবাইলে
অনেক সময় রিল ভেসে আসছে, তাতেও কিছুটা দেখা যাচ্ছে। কিন্তু যারা চেয়েছেন তারা কিন্তু এই জায়গাটা থেকে দেখতে পেয়েছেন। কোন জায়গাটা? আর্টেমিস রিয়েল টাইম অরবিট ওয়েবসাইট। আর্টেমিস রিয়েল টাইম অরবিট ওয়েবসাইট, ছোট করে AROW, অ্যারো। এই অ্যারোর অধীনে দেখা সম্ভব আর্টেমিস কিভাবে গিয়েছে, তার দূরত্ব পৃথিবী থেকে কত বেড়েছে, কত কমেছে। এবং যে ওয়েবসাইটে এখনও দেখা যাচ্ছে সেটা হচ্ছে www.nasa.gov/trackartemis। আবার বলছি www.nasa.gov/trackartemis। তো এইটার মাধ্যমে অনেকেই দেখেছেন, দেখছেন এখন। এই অভিযানটি যে একটা দুর্দান্ত মাত্রায় চলে গিয়েছে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং এখানে যে যানটি গিয়েছে, আর্টেমিস 2 তো একটা মিশন, তার যে কাজ, মানে তাকে উপরে তুলে নিয়ে যাওয়ার যে কাজ, সেটা SLS করেছে, আগেই বলেছি সেই রকেট। কিন্তু যানটা যেটা, সেটা বলা হয় ওরায়ন স্পেসক্রাফট। এটারও আবার আলাদা করে একটা নাম হয়েছে এবারে। সে নামটা দিয়েছেন মহাকাশচারীরাই, নামটা হয়েছে ইন্টিগ্রিটি। কেন নাম দেওয়া হয়েছে ইন্টিগ্রিটি? একটা কারণ হচ্ছে অনেকে মিলে তো এটাকে তৈরি করেছেন, তাদের যে আস্থা, তাদের যে বিশ্বাস, তাদের যে অবদান, সেটাকে সম্মান জানাতে। আরেকটা বড় ব্যাপার, গোটা পৃথিবী থেকে প্রায় 30,000 আলাদা আলাদা উপাদান বা কম্পোনেন্ট নিয়ে এটাকে তৈরি করা হয়েছে। সেই জন্য এটার নাম ইন্টিগ্রিটি হওয়া সঙ্গত বলে তারা মনে করেছেন। পরবর্তীকালে আমরা জানতে পারব যে এই আর্টেমিস 2-র মাধ্যমে মানুষ আরও কত কি জানতে পারল মহাকাশ সম্পর্কে। পরবর্তীকালে চাঁদকে ব্যবহার করা যাবে কি না একটা লঞ্চ প্যাডের জায়গা হিসেবে, এই সব কিছু আমরা বুঝতে পারবো। চাঁদের যে ভূগঠন, সেটা সম্পর্কেও ধারণা আমাদের আরেকটু পরিষ্কার হবে। এই লক্ষ্যে আমরা তাকিয়ে আছি। পরবর্তী অভিযান কখন হবে সেটাও আমরা জানতে চাইব। আপাতত আর্টেমিস 2 নিয়ে আমাদের প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। এবারে অন্বেষায় একটি প্রতিবেদন, কলকাতা থেকে কিছু দূরে আকাশ দেখা শিবির। এটা আয়োজন করেছিল জগদীশ বোস বিজ্ঞান কেন্দ্র এবং কৃষ্ণনগর অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন। সেখানে কি হলো, কেমনভাবে পরিচালিত হলো এই আসর, কারা কারা গেলেন, কেমনভাবে উপভোগ করলেন, আমরা জানব উৎসব সিনহার প্রতিবেদন থেকে। আসুন শোনা যাক। আমাদের মাথার ওপর 24 ঘন্টা খোলা আছে এক অসীম ল্যাবরেটরি। সেখানে কোটি কোটি গ্রহ নক্ষত্র আমাদের ইশারা করে ডাকছে এক মহাজাগতিক রহস্যে ভরা অসীমে। তার জন্য পেশাদার বিজ্ঞানী হবার প্রয়োজন নেই। সেই বিষয়টি তুলে ধরা হলো জগদীশ বোস বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় কৃষ্ণনগর অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন আয়োজিত অ্যামেচার অ্যাস্ট্রোনমি বা শখের আকাশ চর্চার অবকাশে আকাশে শীর্ষক কর্মশালায়। অপু সরকার পেশায় কামারহাটি চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক। নিজের হাতে গড়ে তুলেছেন জগদীশ বোস বিজ্ঞান কেন্দ্র। তিনি জানালেন 3 দিনের এই শিবির সম্পর্কে নানা কথা। মূল বিষয় ছিল সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে এই আকাশ সম্পর্কে একটা সাধারণ একটা ধারণা দেওয়া এবং কিছু হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করা। এই ইউনিভার্সের মধ্যে আমাদের অবস্থানটা কোথায়, আমরা এই কোন গ্যালাক্সির মধ্যে কেমন ভাবে আছি, খুব সাধারণ যে সমস্ত জ্যোতির্বিজ্ঞানের ধারণাগুলো সেগুলো দেওয়া হয়েছে। মূলত চার্ট, কোঅর্ডিনেট সিস্টেম, কনস্টেলেশন, এই সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছে। আর টেলিস্কোপ গুলো কিভাবে, কত ধরনের টেলিস্কোপ হয়, টেলিস্কোপ কিভাবে হ্যান্ডলিং করতে হয়, সেগুলো শেখানো হয়েছে। পাশাপাশি আমরা যেখানে এই অনুষ্ঠানটি করলাম, এই শিবিরটি করলাম, তার কাছেই বাহাদুরপুর বলে একটা জায়গা আছে, যেখানে আমাদের কর্কট রেখা ছুঁয়ে গেছে যার উপর দিয়ে। তো সেখানে আমরা তাদেরকে নিয়ে গেছি। সেখানে যে সমস্ত টপিক অফ ক্যান্সারের যে শিফটিং হয় সেগুলো বোঝানো হয়েছে এবং সেখানে টপিক অফ ক্যান্সারের সঠিক অবস্থানটা নির্ণয় করা এবং সে সম্পর্কিত বিষয়গুলো দেখানো হয়েছে। আমাদের সঙ্গে কথা বললেন শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক এবং এই কর্মশালার অন্যতম প্রশিক্ষক পুষ্পেন্দু মজুমদার। নেশায় আকাশপ্রেমী, লেখক, গবেষক, বর্তমানে কৃষ্ণনগর অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সম্পাদক। খুব ভালো লাগছে যে যারা এসে পৌঁছেছিলেন তাদের অনেকেই আজকে অনেকটা খুশি মনে যাচ্ছেন এবং একটা বেশ ভালো আকাশ চেনার মতো পরিবেশ আমরা
তৈরি করতে পেরেছি, অন্তত আমাদের তরফ থেকে, আয়োজকদের তরফ থেকে অন্তত সেটাই মনে হলো। এখন কথা হচ্ছে যে এই যে আমরা প্রোগ্রামটা বা এই অনুষ্ঠানটা করলাম, এখানে প্রথমেই আমাদের যে জিনিসটা দেখার বা বোঝার, যারা আমরা সাধারণ বা লেম্যান থাকি, তাদের একটা সমস্যা হয় কি, যে আমরা মনে করি যে আকাশে তো তারারা রয়েছে এবং আমরা আকাশে চাঁদ, সূর্য এবং অন্যান্য গ্রহ নক্ষত্রদের আকাশে নর্মালি দেখছি। মুশকিল হচ্ছে এই যে আমরা যখন প্রথম এই আলোচনাটা নিয়ে শুরু করেছিলাম আমাদের অনুষ্ঠান, যে আমাদের পৃথিবীতে আমাদের অবস্থান অনুযায়ী কিন্তু আমাদের আকাশ বদলে যায়। এইটা একটা খুব আকর্ষণীয় বিষয় এবং প্রাথমিকভাবেই আমার মনে হয়েছে, বিশেষ করে যারা অল্প বয়সী বাচ্চারা এসেছিল বিভিন্ন স্কুল থেকে, তারা এই ব্যাপারটাতে খুব আগ্রহ অনুভব করে যে কেমন করে ঘটনাটা ঘটে। অর্থাৎ হয় কি, আমরা তো কখনো পৃথিবীর উপরের দিকে মানে উত্তর গোলার্ধে রয়েছি, কখনো দক্ষিণ গোলার্ধে রয়েছি। তো যে মানুষ যেখানে রয়েছেন সেই মানুষের আকাশ আলাদা, সেই মানুষের মাথার উপরে রয়েছে, আমরা অ্যাস্ট্রোনমির ভাষায় বলতে পারি জেনিথ বা সুবিন্দু। অর্থাৎ প্রত্যেকেরই মাথার উপরের এই সুবিন্দু বা জেনিথ কিন্তু আলাদা, ফলে আকাশ বদলে যায়। আমরা ছিলাম কর্কটক্রান্তি রেখার উপরেই বলতে গেলে, সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে আমাদের অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং তার উপরের যে আকাশ, সে আকাশ আমরা চেনানোর সুযোগ পেলাম এই অনুষ্ঠানে। এবং এখানে আরও একটা জিনিস যেটা বলার, সেটা হলো যে অন্য কিছু না চিনলেও আমরা যে দুটি জিনিসকে সবাই চিনি, সেটা একটি হলো আমাদের চাঁদ আর একটি হলো সূর্য। এদের গতিপথের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের আকাশ দেখার চর্চার শুরু হয়েছিল এবং আজও যদি আমরা সূর্য এবং চন্দ্রের অবস্থানগুলোকে ভালো করে বুঝতে পারি, আকাশে কে কেমনভাবে আসছে, কোথা দিয়ে যাচ্ছে, তাহলেই কিন্তু আমরা আকাশ চেনার অর্ধেক কাজ আমাদের হয়ে যায়। তো সে সম্পর্কেও আমরা যথেষ্ট আলোচনা করলাম এবং সূর্যের গতিপথ, যেটাকে আমরা ইক্লিপ্টিক বলি, সেই ইক্লিপ্টিকের পথ ধরেই যে আমাদের পরিচিত নক্ষত্রমণ্ডল বা যাদেরকে আমরা কনস্টেলেশনস বলতে থাকি, সেই কনস্টেলেশনগুলোর অধিকাংশই যে সেই পথে রয়েছে, বিশেষত রাশিমণ্ডল যেগুলো রয়েছে, সেগুলো তারা সেইখানে দিয়েই যাতায়াত করে এবং যাদের মাধ্যমে আমাদের বছরের হিসেব, তো সেগুলো আমরা কিছুটা চেনার চেষ্টা করলাম এর মাধ্যমে। আর চাঁদের গতিপথটাও আমরা দেখেছি। সবচেয়ে ভালো বিষয় ছিল যে আমাদের এখানে সবেমাত্র চাঁদ উঠছে, এরকম একটা পরিস্থিতি যেহেতু তৈরি হলো, আমরা একদম সরু একফালি চাঁদ সন্ধ্যাবেলায় দেখাতে পেরেছি। এ প্রসঙ্গেই বলি যে চাঁদ ছাড়াও আকাশে এই সময় আরেকটা খুব উজ্জ্বল নক্ষত্রমণ্ডল আমাদের নজর কেড়েছিল। আমরা যেটাকে ইংরেজিতে বলে থাকি অরায়ন, বা বাংলায় যাকে বলি কালপুরুষ। এই কালপুরুষের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন স্বাভাবিকভাবে আকাশে কালপুরুষকে দেখি, তখন তো এক বিরাট শিকারীর মতন দেখতে মনে হয়, সেটা ঠিকই আছে, কিন্তু আমরা মনে ভাবি যে এই সব তারাগুলোই যেন একই লেভেলে রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা সেলেসিয়াল স্ফিয়ার বা খগোল বলি, সেই খগোলে যেন তারাগুলো গাঁথা রয়েছে। কিন্তু আসলে যে তা নয়, এটা যে আমাদের মনে একটা ভ্রম তৈরি করছে, আসলে তারাগুলো যে বিভিন্ন অবস্থানে বহু দূরে বা বহু কাছেও রয়েছে এক একজন, সেইটা বুঝতে পারি যখন আমরা কালপুরুষকে সত্যি সত্যি চেনাতে পারি। আমরা কেবলমাত্র কিন্তু এই আলোচনা করেই থেমে থাকিনি। যেটা মূল দরকার সেটা হচ্ছে যে এই বিভিন্ন বিষয়বস্তুগুলো যেগুলো রয়েছে, সেগুলোকে শুধু বইয়ের পাতায় না পড়ে আমরা যদি কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করতে পারি, তাহলে বুঝতে সহজ হয় এবং যে মানগুলো আমরা জানি সেগুলো আমরা প্রমাণ করতে পারি। যেমন আমরা ওখানে দাঁড়িয়েই সবচেয়ে মজার একটি খেলা খেলেছিলাম বাচ্চাদের নিয়ে। সূর্য বলে একজন ছিল, যে যাকে দাঁড় করানো হয়েছিল, তার পাশে পৃথিবী রয়েছে এবং পাশে চাঁদ। তো সেখানে সূর্য, পৃথিবী আর চাঁদ, এদের পারস্পরিক অবস্থান এবং পৃথিবী কেমন করে সূর্যের চারপাশে ঘোরে তার আহ্নিক গতি এবং বার্ষিক গতি নিয়ে, এবং চাঁদ কেমন করে পৃথিবীর চারপাশে ঘোরে, এই গোটা বিষয়টা বেশ একটা অদ্ভুত আনন্দ তৈরি করেছিল বাচ্চাদের মনে। কারণ চাঁদের ঘোরা কিন্তু বেশ অদ্ভুত। চাঁদ সবসময় একদিকে মুখ করে থাকে, অর্থাৎ পৃথিবী থেকে দেখতে গেলে চাঁদের একটা মুখই কিন্তু সবসময় আমরা দেখতে পাই, অন্য মুখটা দেখতে পাই না। অথচ পৃথিবীর আহ্নিক গতিতে পৃথিবী সবসময় পাক খেয়ে চলছে 24 ঘন্টাতে। ঠিক তেমন করেই পৃথিবী থেকে সূর্যের দূরত্বের সাহায্য নিয়ে আমরা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব নির্ণয় করলাম, একটা কাল্পনিক সূর্যগ্রহণ তৈরি করে। এটাও বাচ্চারা খুব মজা পেয়েছিল, বড়রাও খুব খুশি হয়েছে। টেলিস্কোপ তো আমাদের সঙ্গে ছিলই, ফলে আমাদের কাছে মাল্টিপল টেলিস্কোপ ছিল। কৃষ্ণনগর অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন থেকে আমরা টেলিস্কোপ নিয়ে গিয়েছিলাম। 3টে টেলিস্কোপ আমাদের কাছে ছিল। সেই টেলিস্কোপের কেমন করে কাজ করে সেটাও আমরা সেখানে দেখালাম। আর যেটা দেখিয়েছি সেটা হলো যে এখানে যে গ্যালিলিয়ান এবং নিউটনিয়ান টেলিস্কোপ ছিল, এই গ্যালিলিয়ান এবং নিউটনিয়ান টেলিস্কোপ দিয়ে আমরা বৃহস্পতিকে দেখেছি। ক্যালিপস্টো, গ্যানিমিড, ইউরোপা আর আইও, এই 4টি উপগ্রহ সহ বৃহস্পতিকে আমরা আকাশে দেখলাম। এটা দেখেও কিন্তু খুব সুন্দর লাগে। আমার মনে হয় আজকে বাচ্চারা প্রথমবার এটা দেখলেও যে মজা পায়, গ্যালিলিও সেই মজাই পেয়েছিলেন। আরেকটি বিষয় নিয়ে আমাদের রাত্রির দিকে যথেষ্ট আলোচনা হয়েছে,
সেটি হলো অ্যাস্ট্রোফটোগ্রাফি। তো ছবি তো আমরা অনেক সময় তুলি, কিন্তু অ্যাস্ট্রোফটোগ্রাফিটা একটা আলাদা মাত্রার ছবি তোলার নেশা, এবং এখানে এত বেশি সুযোগ রয়েছে তার আলোচনা শেষ হয় না। তবুও খুব অল্প পরিসরে হলেও আমরা বিশেষ করে মোবাইল ফোনে কিভাবে অ্যাস্ট্রোফটোগ্রাফি করতে পারি সে সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করেছি। যেহেতু পৃথিবীর নিজস্ব একটা গতি রয়েছে, প্রতি মুহূর্তে পৃথিবী সরে সরে যায়, তাই আমরা যদি এই রাতের অন্ধকারে বেশিক্ষণ ধরে ক্যামেরা শাটার অন করে রাখি তাহলে একটা ট্রেল আসে, যেটাকে স্টার ট্রেল বলে, যার ফলে ছবিগুলো নষ্ট হয়ে যায়। তো তার যে নিয়ম কানুন সেগুলোও কিছুটা আমরা এখানে শিখেছি। মূলত এই 3 দিনের যে আমাদের কর্মশালা, 2টো রাত জুড়ে, এটা আমি তো বলবো আমাদের তরফ থেকে খুব সফল হয়েছে। কারণ এত দীর্ঘ সময় ধরে এই ধরনের কর্মশালা এর আগে আমাদের নদিয়াতে অন্তত হয়নি। এতে আমাদের যে মূলত কাজ, যে শিশু মন এবং যারা আকাশকে অল্প একটু ভালোবাসেন তাদের কাছে আকাশকে আমরা অনেকটা পৌঁছে দিতে পেরেছি। সেই কারণেই আমাদের এই যে অনুষ্ঠান, তার নাম আমরা রেখেছিলাম অবকাশে আকাশে। রাতে টেলিস্কোপে যখন কেউ চোখ রাখি তখন আসলে দেখি অতীতকে। আকাশ চেনা মানে নিজেদের অস্তিত্বের ক্ষুদ্রতা আর কল্পনার বিশালতাকে অনুভব করা। সেই অনুভবে পূর্ণ হলেন শিবিরের অংশগ্রহণকারীরা। সপরিবারে এই শিবিরের অংশ হতে পেরে আপ্লুত সোনারপুরের বাসিন্দা শিক্ষক বিবেকানন্দ রায়। ট্রপিক অফ ক্যান্সার, এটা তো আমরা সাধারণভাবে জানতাম যে টোগোলার্ধির আছে, হ্যাঁ, কিন্তু এখানে এসে যেটা শুনলাম যে এটা নাকি প্রতিবার শিফট হয়, হ্যাঁ, একই জায়গায় থাকে না। এটা একটা নতুন ব্যাপার সম্পূর্ণ, এবং সেটা ওনারা পরীক্ষা করে দেখিয়েও দিলেন যে এবারের রেখাটা ঠিক কোন জায়গা দিয়ে গেছে। যে উনি আবার এটা বললেন যে এটা একমাত্র মেক্সিকোতে একটা জায়গা আছে নাকি, ওনারা নাকি প্রতিবার এই শিফটের জায়গায় ওনারা মার্কিং করে রাখে, যেটা আমাদের এখানে হয় না। এছাড়া আরো একটা জানতে পারলাম যে ভারত সরকার যে সমস্ত রাজ্যের উপর থেকে এই টপিক অফ ক্যান্সার গিয়েছে তাদের প্রত্যেকটা রাজ্যে একটা করে অ্যাস্ট্রো পার্ক হবে, এবং সেটা আমাদের কৃষ্ণনগর আমাদের রাজ্যে পেয়েছে, এবং সেটা ভিত্তিপ্রস্তর আমরা দেখে এলাম যতদিন হয়েছে, আর সেটা দেখে খুব ভালো লাগে। আমি একটা এমন কর্মশালায় গেলাম যেখানে আমার মেয়ে 10 বছর, সেও ছাত্রী, আমি একজন শিক্ষক, আমিও ছাত্র, আমার ওয়াইফ একজন শিক্ষিকা, সেও ছাত্রী। একসাথে আমরা ওনাদের যে বিভিন্ন রকমের টেলিস্কোপে আমরা চোখ রেখে আকাশকে দেখছি, চাঁদ, এছাড়া বৃহস্পতি আমরা দেখেছি, কিন্তু বৃহস্পতির উপগ্রহগুলো এত সুন্দর করে সাজানো এই প্রথম লক্ষ্য করলাম। L1, L2, L3, L4, L5, এই যে 5টা মূল জায়গা আছে, এবং সেখানে L1টা খুব সুন্দর, মানে সবচেয়ে কম দূরত্বের জায়গা এবং সব থেকে ভালো জায়গা ওটা, এবং সেটা ভারতবর্ষ সেই জায়গা থেকেই সূর্যকে অবজার্ভ করবে। নবম শ্রেণীর ছাত্রী স্মৃতি বিশ্বাসের মন ছুঁয়ে গেছে এই শিবির। পুরনো ধারণা ভেঙে নতুন করে গড়ে উঠেছে তার প্রত্যয়। আমি যেগুলো জেনেছি সেগুলো সত্যি বলতে আমার ভবিষ্যতে আমার অনেক কাজে লাগবে। আমার যে আকাশ সম্পর্কে যে ভ্রান্ত ধারণাগুলো ছিল সেগুলোও কেটে গেছে। কর্মশালায় আমরা সূর্য ঘড়ি বানিয়েছিলাম, সেখান দিয়ে আমরা ঘড়ির যে টাইম, লোকাল টাইম, স্ট্যান্ডার্ড টাইম, সেই বিষয়ে একটা ধারণা আমার আছে বর্তমানে। ওটার সাহায্যে আমার সেই ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। আবার আমরা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মাপতে পারি এখন। আদিত্য L1 নামে যে সৌরযানটি গেছিল, তো সেটা সম্পর্কেও অনেক কিছু জেনেছি আমি। সৌর কলঙ্ক, সূর্যের যে বিভিন্ন বিস্ফোরণ হয় সেগুলো আমি জেনেছি। রাতের আকাশে টেলিস্কোপ দিয়ে আমাদেরকে বৃহস্পতির 4টে উপগ্রহ, তারপরে চাঁদটা একফালি চাঁদ ছিল, তো সত্যি বলতে টেলিস্কোপ দিয়ে অত্যন্ত সুন্দর লাগছিল সেগুলো। মহাকাশ পর্যবেক্ষণ কেবল একটি শখ নয়, এটি বিশ্বব্রহ্মাণ্ডকে চেনার বৈজ্ঞানিক প্রক্রিয়া। অপেশাদার জ্যোতির্বিজ্ঞানীদের সংগৃহীত তথ্য অনেক সময় পেশাদার গবেষণায় সিটিজেন সায়েন্স হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একাগ্র পর্যবেক্ষণ এবং যৌক্তিক বিশ্লেষণই আমাদের চারপাশের প্রাকৃতিক নিয়মগুলো আরও ভালো করে বুঝতে সাহায্য করে, যার সুন্দর শুরুটা হতে পারে এই ধরনের শিবির থেকে। কলকাতা থেকে কিছু দূরে আকাশ দেখা শিবির, এ সম্পর্কে প্রতিবেদনটি তৈরি করেছেন উৎসব সিনহা। আপনারা শুনলেন, আর এই সঙ্গেই শেষ হল আজকের অন্বেষা। কথা হবে পরবর্তী অন্বেষায়। নমস্কার। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।